এডুকেশনের অনলাইন ব্যাচে প্রত্যেক ছাত্রছাত্রীকে ওয়েলকাম। আমরা আজকে যে টপিকটা বুঝব তার টপিকের আলোচনা করার পূর্বেই যেটা বলা দরকার সেটা হলো কি, এর আগের দিন যে সিলেবাসটা আমি বুঝিয়েছিলাম সেই সিলেবাসে তোমরা খেয়াল করো, সেই সিলেবাসটাকে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়েছিল। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ এ তে 3টে চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে শিখন কৌশল। শিখন কৌশল এটা হলো দ্বিতীয় চ্যাপ্টার। এই যে দ্বিতীয় চ্যাপ্টার, সেই দ্বিতীয় চ্যাপ্টার যে শিখন কৌশল, সেই শিখন কৌশলের চ্যাপ্টারের আমি আজকে প্রথম অংশটা আলোচনা করব। তো শিখন কৌশলটা কি জিনিস? শেখার পদ্ধতি, যা নিয়ে বিভিন্ন মনোবিদগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে গবেষণা করেছেন। তা কি, কেন গবেষণা করেছেন? যে ছাত্রছাত্রীকে কতটা সহজভাবে শেখানো যায়, ছাত্রছাত্রীকে কতটা সহজভাবে শেখানো যায়, বা মানুষ হলো একটা বুদ্ধিমান প্রাণী, বুদ্ধিমান প্রাণী হিসাবে মানুষকে কিভাবে শেখানো যায় সেই নিয়ে গবেষণা চলেছে। বিভিন্ন মনোবিদগণ বিভিন্নভাবে বিভিন্ন সময় এই গবেষণা চালিয়েছেন এবং গবেষণা করে আমাদেরকে এই গবেষণার ফলশ্রুতি হিসাবে যে তত্ত্বগুলো আমাদের দিয়েছেন সেটা হলো শিখন কৌশলের তত্ত্ব, যার উপর নির্ভর করে আমরা কি করি, আমরা শিক্ষকরা কিন্তু এই যে বিএড ট্রেনিং কলেজগুলোতে শিক্ষকদের ট্রেনিং দিই যে কিভাবে ছাত্রদের শেখানো যায়। কিন্তু যে আমরা ট্রেনিংটা দিই যে কিভাবে শেখাবেন ছাত্রদের, তার তত্ত্বগুলো কিন্তু সেই মনোবিদগণ বা মনোবিদগণ তারা কিন্তু গবেষণা করে আমাদেরকে প্রদান করেছেন এবং সেই তত্ত্বগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা তাদের শেখাই এবং বলি যে তারা কিভাবে শেখাতে পারবে, ছাত্রদের সহজভাবে ছাত্রদেরকে শেখাতে পারবে। তো শেখানোর যে পদ্ধতি, যেটা বিভিন্ন মনোবিদগণ যে তত্ত্বের আকারে আমাদেরকে দিয়েছেন, বুঝা গেল, তত্ত্বের আকারে দিয়েছেন, সেই তত্ত্বগুলো কিন্তু আমাদের এই শিখন কৌশল চ্যাপ্টারে রয়েছে। তো যদি দেখি যে কি রয়েছে এই শিখন কৌশল চ্যাপ্টারের তত্ত্বগুলো, তাহলে দেখবে প্রথম হলো পর্যবেক্ষণমূলক শিখন, দ্বিতীয় হলো নিরীক্ষণমূলক শিখন, তৃতীয় হলো অনুকরণমূলক শিখন, চতুর্থ হলো অনুবর্তনমূলক শিখন, আর পঞ্চম হলো সমস্যা সমাধানমূলক শিখন। এদিকে খেয়াল করবে, এই তত্ত্বগুলোই এখানে রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? এবার এদিকে খেয়াল করবে, প্রত্যেকে এদিকে খেয়াল করবে, খেয়াল করতে বলছি, অসুবিধা হচ্ছে না। বোঝা গেল? এই যে তত্ত্বগুলো রয়েছে, এই তত্ত্বগুলোর মধ্যে আমরা যেটা আজকে আলোচনা করবো, সেটা হলো অনুবর্তনমূলক শিখন। কি আলোচনা করবো? অনুবর্তনমূলক শিখন। ক্লিয়ার? এই যে অনুবর্তনমূলক শিখন, এইটা আমরা আজকে আলোচনা করবো। তাহলে অনুবর্তনমূলক শিখন আলোচনা করতে গেলে আমাদের কিন্তু তার আগে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। সেটা হলো কি, এক, উদ্দীপক কি জিনিস, কেন অনুবর্তনমূলক শিখনে আমরা যদি সংজ্ঞা পড়ি, বইয়ের সংজ্ঞা কি লেখা আছে? বইয়ের সংজ্ঞা লেখা আছে যে স্বাভাবিক উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটায়, কিন্তু কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে যখন স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটবে তখন সেটাকে আমরা বলবো অনুবর্তন। কি বলবো? তখন সেটাকে আমরা বলবো অনুবর্তন। অর্থাৎ স্বাভাবিক প্রতিক্রিয়া যখন আমরা কি করব, কোন একটা বিকল্প উদ্দীপকের মাধ্যমে ঘটাবো। কি বললাম আমি কথাটা? স্বাভাবিক প্রতিক্রিয়া যখন কোন একটা বিকল্প উদ্দীপকের মাধ্যমে ঘটাবো তখন সেটা কি হবে? অনুবর্তন।
এবার বলে স্যার এটা তো বইয়ের ভাষা, এইটা আর কি করে বুঝবো? শোনো, এইটা বোঝার জন্য আগে আমাকে জানতে হবে যে উদ্দীপক কি, প্রতিক্রিয়া কি, স্বাভাবিক উদ্দীপক কি, স্বাভাবিক প্রতিক্রিয়া কি, কৃত্রিম উদ্দীপক বা বিকল্প উদ্দীপক কি, আর বিকল্প প্রতিক্রিয়া কি। এই কথাগুলো আগে স্পষ্ট হতে হবে, তারপরে আমরা কিন্তু এই অনুবর্তনটাকে বুঝি। তারপরে কথা স্পষ্ট হওয়ার পর আমাদের এই সম্পর্কে একটা পরীক্ষা বা গবেষণা আগে বুঝতে হবে, তবে আমরা এই কথাটা বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো না। তো অনুবর্তন কাকে বলে ওটা আমরা পরে বুঝছি। তাহলে আমরা প্রথমে আগে কি বুঝি, উদ্দীপক কি জিনিস সেটা বুঝি। কি বুঝি? উদ্দীপক কি জিনিস বা প্রতিক্রিয়া কি জিনিস। সাপোজ ধরে নাও আমি একটা টর্চ নিলাম, টর্চ নিয়ে এদিকে একজন আসো, আমি একটা টর্চ নিয়ে, সাপোজ ধরো আমি একটা টর্চ নিলাম, টর্চটাকে আমি হঠাৎ করে আমি টর্চটাকে একজন চোখে মারলাম, দেখো চোখটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার বিষয়টা হলো কি, এই যে আমি আমার ছাত্র চোখে হঠাৎ করে টর্চ মারলাম, আর সেই টর্চটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে চোখের পাতা বন্ধ হলো। টর্চটা মারলাম, এই টর্চটা হলো উদ্দীপক। টর্চের যে আলোটা যে পড়লো সেই আলোটা হলো উদ্দীপক। আর আলোটা পড়ার কারণে যে তার চোখের পাতাটা বন্ধ হলো, এটা হলো প্রতিক্রিয়া। তাহলে এটা কি হলো? এটা স্বাভাবিক উদ্দীপক। কেন স্বাভাবিক উদ্দীপক? যে এটা সাধারণ ব্যাপার যে কারো চোখে যদি হঠাৎ করে আলো পড়ে তাহলে চোখটা অবশ্যই বন্ধ হবে, সেই জন্য দেখি স্বাভাবিক উদ্দীপক। স্বাভাবিক, তাহলে আলো হলো স্বাভাবিক উদ্দীপক, আর কি চোখের পাতাটা যে বন্ধ হলো, টর্চের আলোটা স্বাভাবিক উদ্দীপক, আর চোখের পাতাটা যে বন্ধ হলো সেটা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। আরো উদাহরণ দেওয়া যেতে পারে। সাপোজ হঠাৎ করে ওকে যে চোর মারি তাহলে ও চমকে যাচ্ছে, বা আমি যদি ওকে চিমটি কাটি তাহলে ও কিন্তু আ করে উঠছে। তার মানে কি, আমি যখন চিমটি কাটলাম তখন ও প্রতিক্রিয়া করলো। তাহলে স্বাভাবিক উদ্দীপকটা কি? চিমটি। আর প্রতিক্রিয়াটা কি করলো? যে আ করলো, এটা প্রতিক্রিয়া। তাহলে আমাদের এটুকু ক্লিয়ার যে স্বাভাবিক উদ্দীপক কি জিনিস আর স্বাভাবিক প্রতিক্রিয়া কি জিনিস। ক্লিয়ার? এবার আমরা বিকল্প উদ্দীপক আর বিকল্প প্রতিক্রিয়া আমরা জানবো কিভাবে। যে দেখো, আমরা যদি এই বিকল্প বা কৃত্রিম উদ্দীপকের কথা যাওয়ার আগে আমি একটা পরীক্ষার কথা বলি। যাও, তুমি যাও, পরীক্ষার কথা বলি। কেমন পরীক্ষা? পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা আমি করেছি তা না, এই পরীক্ষাটা হলো বিখ্যাত শারীরতত্ত্ববিদ শারীরতত্ত্ববিদ যিনি, যার নাম হলো আইভান প্যাভলভ, যিনি চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন 1904 খ্রিস্টাব্দে। তিনি যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটাই আমাকে এখানে তুলে ধরতে হবে। ওই পরীক্ষাটা তুলে ধরলে তবে কিন্তু আমি ওই পরীক্ষাটার মধ্যে দিয়ে কিন্তু আমি মানে এই তত্ত্বটাকে আমি ঠিকঠাক ভাবে বোঝাতে পারবো বা তোমরা বুঝতে পারবে। পরীক্ষাটা যদি না হয়, এদিকে খেয়াল করবে, পরীক্ষাটা যদি না হয় তাহলে কিন্তু তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না। তাহলে কি, আমরা কার কথা বলছি? আইভান প্যাভলভের কথা বলছি। আইভান প্যাভলভ কি করেছেন? একটা পরীক্ষা করেছেন। কি পরীক্ষা করেছেন? আচ্ছা, আইভান প্যাভলভের পরীক্ষাতে যাওয়ার আগে আমি আর একটা কথা বলি। এই যে অনুবর্তন বললাম, এই অনুবর্তনকে আমার দুটো ভাগ করা হয়। একটা প্রাচীন অনুবর্তন, একটা হলো সক্রিয় অনুবর্তন, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। বোঝা গেল? অনুবর্তনকে আমরা দুটো ভাগ করছি, একটা প্রাচীন অনুবর্তন, একটা সক্রিয় অনুবর্তন। প্রাচীন অনুবর্তনটা কি আর সক্রিয় অনুবর্তনটা কি সেটা আমরা পরে আলোচনা করছি। অনুবর্তনটা কি? আমি প্রথমে বললাম যে দেখো, স্বাভাবিক উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটায়,
সবাই এটা আমরা জানবো। কিন্তু একটা বিকল্প উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে পারে, এটা কিন্তু আমাদের জানা ছিল না। সেটা কিন্তু প্রমাণ করেছেন বিভিন্ন মনোবিদগণ, তারা প্রমাণ করেছেন। তারা যে প্রমাণ করেছেন যে কৃত্রিম উদ্দীপক অর্থাৎ বিকল্প উদ্দীপকের মাধ্যমে যে স্বাভাবিক যে প্রতিক্রিয়া ঘটেছে, অর্থাৎ বিকল্প উদ্দীপক যখন স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাবে তখন সেটা হচ্ছে অনুবর্তন। স্বাভাবিক উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাবে, সেটা অনুবর্তন না। অনুবর্তন কি? যখন বিকল্প উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাবে তখন সেটা অনুবর্তন। এই অনুবর্তনকে আবার দুটো ভাগ করেছে, একটা সক্রিয় প্রাচীন অনুবর্তন, একটা সক্রিয় অনুবর্তন। প্রাচীন অনুবর্তনটা কি সেটা আসছে। এই প্রাচীন অনুবর্তনের প্রবক্তা হলেন আইভান প্যাভলভ। প্রাচীন অনুবর্তনের প্রবক্তাকে আইভান প্যাভলভ। তিনি যে পরীক্ষাটা করেছেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষা করেছেন, কিন্তু তার পরীক্ষাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো কুকুরকে নিয়ে পরীক্ষা। এই পরীক্ষাটা আজকে আমরা প্রথমে বলবো। তিনি কি করলেন, পরীক্ষা করার জন্য কুকুর, তার বাড়ির পোষা কুকুর, তারপরে ঘন্টা, তারপরে একটা টেবিল, তারপরে খাদ্যবস্তু, তা আরো কিছু উপকরণ নিয়ে তিনি পরীক্ষাটা শুরু করলেন। পরীক্ষা কি করলেন? তিনি যখন পরীক্ষা করলেন, প্রথমে কি করলেন, তিনি কুকুরটা বাড়িতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে তার কানের কাছে কি ঘন্টার আওয়াজ করলেন। তাতে কি হলো, ঘন্টাটা বেজে উঠলো, আর ঘন্টা বেজে উঠতেই কুকুর কিন্তু সজাগ হলো। তাই যে ঘন্টা যে বাজলো, এটা কি? স্বাভাবিক উদ্দীপক। আর সজাগ হলো কুকুর, এটা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। ঠিক আছে। তারপর তিনি কি করলেন, কিছু খাদ্য, কুকুরের লোভনীয় খাদ্য তিনি কুকুরের সামনে নিয়ে আসলেন। কুকুর সেই খাদ্যটা দেখার সঙ্গে সঙ্গে, অর্থাৎ কুকুরের খাদ্য দর্শনের সঙ্গে সঙ্গে, খাদ্যের দর্শন মানে খাদ্যটা দেখা এবং তার গন্ধে কুকুরের সঙ্গে সঙ্গে লালা পড়তে শুরু করলো। তাহলে এখানে কি? খাদ্যবস্তু হলো স্বাভাবিক উদ্দীপক, আর কুকুর যে লালাকরণ করছে এটা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারছি স্বাভাবিক উদ্দীপক কি জিনিস, স্বাভাবিক প্রতিক্রিয়া কি জিনিস। ঘন্টার ধ্বনি স্বাভাবিক উদ্দীপক, আর কুকুরের সজাগ হওয়া স্বাভাবিক প্রতিক্রিয়া। আবার খাদ্যবস্তু স্বাভাবিক উদ্দীপক, আবার খাদ্যবস্তু দেখে বা তার গন্ধ শুনে যে কুকুরের লালাকরণ স্বাভাবিক প্রতিক্রিয়া। এগুলো সবই ঠিক আছে। এবার তিনি আবার ঠিক করলেন যে এবার কুকুরকে নিয়ে তিনি অন্যরকম একটা পরীক্ষা করবেন। কি? তিনি স্বাভাবিক, তিনি বারবার বলছি যে স্বাভাবিক উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাবে, ঠিক আছে। তিনি কি করতে চাইলেন, যে তিনি বিকল্প কোনো উদ্দীপক দিয়ে স্বাভাবিক প্রতিক্রিয়াটা ঘটাতে পারে কিনা সেটা করার চেষ্টা করলেন। সেটা করার চেষ্টা করতে গিয়ে কি করলেন, তিনি কি করলেন, কি দিনের একটা নির্দিষ্ট সময়কে বেছে নিলেন। বেছে নিয়ে তিনি কি করলেন, ঘন্টার ধ্বনি দিলেন, ঘন্টা বাজালেন। আর ঘন্টা বাজালেন যখন, ঘন্টার আওয়াজটা থাকতে থাকতেই তিনি কি করলেন, খাদ্যবস্তুটা কুকুরকে দিলেন। আর কুকুর খাদ্যবস্তু দেখেই তার লালাকরণ হলো। এই প্রক্রিয়াটা তিনি কন্টিনিউ করলেন, বেশ কয়েকদিন কন্টিনিউ করলেন এই প্রক্রিয়াটা। একদিন, দুদিন, 3 দিন এইভাবে ঘন্টা বাজাতেন, আর ঘন্টার আওয়াজটা থাকতে থাকতেই কি করতেন, তিনি কুকুরকে খাদ্যবস্তু প্রদান করতেন। আর খাদ্যবস্তু যখনই তিনি ঘন্টার আওয়াজ থাকতে খাদ্যবস্তু প্রদান করতেন, তখনই কি হলো, কুকুরের লালাকরণ হতো। এইভাবে যখন 1 দিন করলেন, 2 দিন করলেন, 3 দিন করলেন, 4 দিন করলেন, তখন দেখা যাচ্ছে একটা সময়ের পর যে ঘন্টার ধ্বনি মারলেই খাদ্য আসুক বা না আসুক, কুকুরে কিন্তু লালাকরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ খাদ্যবস্তু লালাকরণ করাবে কুকুরের, এটা তো স্বাভাবিক উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া।
কিন্তু একটা সময়ের পর এই যে ট্রেনিংটা দিলেন, মানে তিনি কি করলেন, ভালো করে সব ব্যাপারটা দেখো, ঘন্টার ধ্বনি দিতেন, আর ঘন্টার ধ্বনির যে আওয়াজটা কিছুক্ষণ তো থাকতো, ওই সময়ের মধ্যে তিনি খাবারটা দিতেন। তাহলে এখানে কি হলো, এখানে এই প্রক্রিয়াটা বেশ কয়েকদিন করার পরে দেখা গেল একটা সময়ের পর ঘন্টার ধ্বনি দিলেই কুকুরের লালাক্ষণ হচ্ছে। কি হচ্ছে? ঘন্টার ধ্বনি দিলেই কুকুরের লালাক্ষণ হচ্ছে। তার মানে কি, এখান থেকে পরীক্ষা করে তিনি প্রমাণ করলেন যে বিকল্প উদ্দীপকের মাধ্যমেও, বিকল্প অর্থাৎ কৃত্রিম কোন উদ্দীপকের মাধ্যমেও স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানো সম্ভব। এটাকেই বলা হচ্ছে প্রাচীন অনুবর্তন। বিকল্প উদ্দীপক কি? নির্দিষ্ট। কেন নির্দিষ্ট বলছি দেখো, ওই পরীক্ষাটার পর তুমি যদি কুকুরের পাশে ঘন্টার ধ্বনি দাও, দেখবে খাবার না নিয়ে গেলেও সেই ঘন্টার ধ্বনিতে কুকুরের কি হবে, লালাকরণ হবে। তাহলে কি হচ্ছে, এখানে উদ্দীপকটা কি খেয়াল করে দেখো তো, ঘন্টার ধ্বনি মানে নির্দিষ্ট উদ্দীপকটা, এখানে নির্দিষ্ট উদ্দীপকে নির্দিষ্ট একটা প্রতিক্রিয়া ঘটছে। কি প্রতিক্রিয়া ঘটছে দেখো, নির্দিষ্ট প্রতিক্রিয়াটা কি ঘটছে, নির্দিষ্ট প্রতিক্রিয়াটা কি ঘটছে ভালো করে খেয়াল করো। নির্দিষ্ট প্রতিক্রিয়াটা হচ্ছে কুকুরের লালাক্ষরণ। তাহলে নির্দিষ্ট উদ্দীপক নির্দিষ্ট প্রতিক্রিয়া যখন ঘটাচ্ছে তখন সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন। এবার আমি তোমাদের বলছি রাখো, অনুবর্তন আর প্রাচীন অনুবর্তন দুটো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। অনুবর্তন কখন বলছে? অনুবর্তন বলছে বিকল্প উদ্দীপক যখন স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাবে, অর্থাৎ স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে বিকল্প উদ্দীপকের যখন প্রয়োজন ঘটবে, অর্থাৎ বিকল্প উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া যখন ঘটাবে সেটা অনুবর্তন। এই অনুবর্তনকে আবার দুটো ভাগে ভাগ করছে। তাহলে বিকল্প ঘন্টার ধ্বনি তো বিকল্প উদ্দীপক বা কৃত্রিম উদ্দীপক বা অন্য কোনো উদ্দীপক, খাদ্যবস্তু তো না। স্বাভাবিক উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাচ্ছে ওটা তো না। তো বিকল্প উদ্দীপক কি হচ্ছে, স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাচ্ছে, কুকুরের লালাক্ষরণ করাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, অনুবর্তন হলো। কিন্তু এই অনুবর্তনকে আমি কখন প্রাচীন অনুবর্তন বলবো? যখন নির্দিষ্ট কোনো একটা উদ্দীপক নির্দিষ্ট প্রতিক্রিয়া ঘটাবে তখন সেটা প্রাচীন অনুবর্তন হয়ে যাবে। কারণ অনুবর্তনের দুটো ভাগ আছে, আমি এখনো সক্রিয় অনুবর্তন বলিনি, ওটা পরের ক্লাসে আলোচনা করবো। তাহলে প্রাচীন অনুবর্তন কখন বলবো? দুটো সংজ্ঞার মধ্যে পার্থক্য আছে। অনুবর্তন কাকে বলে আসলে যদি আসে তাহলে কি আমি কি লিখবো, তখন আমি লিখবো কৃত্রিম উদ্দীপক যখন স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাবে তখন সেটা অনুবর্তন। ক্লিয়ার? বা বিকল্প উদ্দীপক যখন স্বাভাবিক প্রতিক্রিয়া তখন সেটা অনুবর্তন। আর প্রাচীন অনুবর্তন কখন বলবো? নির্দিষ্ট উদ্দীপক যখন নির্দিষ্ট প্রতিক্রিয়া ঘটাবে তখন সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন। সাপোজ তুমি ঘন্টার ধ্বনির পরিবর্তে তুমি কি করলে, আলো জ্বালালে আর কুকুরকে খাবার দিলে। প্রতিদিন এরকম কুকুরের সঙ্গে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করো, তুমি দেখবে একটা সময় ওর কাছে যে সময় তুমি যে আলো জ্বালাও, যেভাবে আলো জ্বালাও ঠিক সেইভাবে যে তুমি আলো জ্বালাও, খাবার দিও না, শুধু আলো জ্বালাও, ওই আলো জ্বালাটা দেখেই কিন্তু ওর কি হবে, লালাক্ষরণ হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, এবার কারণ নির্দিষ্ট উদ্দীপক বলছে, ভালো করে ভাবো, আমি আলো জ্বালালাম, আমি ঘন্টার ধ্বনিও দিলাম, আমি চিমটিও কাটলাম, এত কিছু করার মধ্যে আমি খাবারটা দিলাম। তাহলে এখানে নির্দিষ্ট উদ্দীপক কি মেনশন হচ্ছে না। তখন কিন্তু কুকুরের লালাক্ষরণ, কোন উদ্দীপকে কুকুর লালাক্ষরণ করবে সেটা কিন্তু কুকুরের তার কুকুর যেটা মাইন্ডে সেট করবে তার সেই উদ্দীপকে কিন্তু সে লালাক্ষরণ করবে। অর্থাৎ নির্দিষ্ট উদ্দীপক ছাড়া কিন্তু এখানে লালাক্ষরণ হবে না। সেই জন্য বলা হচ্ছে নির্দিষ্ট উদ্দীপক যখন নির্দিষ্ট প্রতিক্রিয়া ঘটাবে তখন সেটা হলো প্রাচীন অনুবর্তন। ক্লিয়ার? বোঝা গেছে কথাটা?
আমি বলে যে স্যার কুকুরের লালা, কুকুরের পরীক্ষা প্যাভলভের পরীক্ষা কোনো ব্যাপার নেই, প্যাভলভের পরীক্ষা তো আমরা 9, 10 যা কোনো একটা জায়গাতে তোমাদের ছিল, তোমার পড়েছো কুকুরের পরীক্ষা, এটা আবার কি। কিন্তু এই পরীক্ষার মধ্যে অনেক কিছু রয়েছে, এটাকে বোঝার ব্যাপার আছে জিনিসটা। তাহলে প্রথম জিনিসটা আমরা কি দেখলাম, অনুবর্তন কি জিনিস সেটা আমাদের ক্লিয়ার। আর প্রাচীন অনুবর্তন কি, তাহলে অনুবর্তনের যদি সংজ্ঞা আসে তাহলে আমরা গোলাবো না। অনুবর্তন প্রাচীন অনুবর্তনের মধ্যে অনুবর্তনের সংজ্ঞা আসলে বিকল্প উদ্দীপক বা কৃত্রিম উদ্দীপক যেমন স্বাভাবিক প্রতিক্রিয়া অনুবর্তন। আর প্রাচীন অনুবর্তন কোনটাকে বলবো, যেমন নির্দিষ্ট উদ্দীপক নির্দিষ্ট প্রতিক্রিয়া ঘটাবে, তখন সেটা হলো প্রাচীন। এইটুকু ক্লিয়ার, বোঝা গেছে? অসুবিধা আছে? এইবার আচ্ছা, এইটা কি করলেন প্যাভলভ, এই ইয়েটা প্যাভলভ কি করলেন, একটা সাংগঠনিক রূপ দিলেন। সাংগঠনিক রূপ কেমন, সাংগঠনিক রূপটা দেখায় তাহলে বুঝতে পারবেন। দেখো এদিকে S1 R1, S2 R2, বোঝা যাচ্ছে? S for stimulus, S for stimulus অর্থাৎ S for stimulus, S for হলো stimulus অর্থাৎ উদ্দীপক। R for response, response অর্থাৎ প্রতিক্রিয়া, উদ্দীপক প্রতিক্রিয়া। S1 কি, স্বাভাবিক উদ্দীপক, R1 স্বাভাবিক প্রতিক্রিয়া। সাপোজ ধরো এটা হলো ঘন্টা ধ্বনি, ঘন্টা ধ্বনি, ঘন্টা ধ্বনি S1। তাহলে স্বাভাবিক প্রতিক্রিয়া S1 যদি স্টিমুলাস হয় মানে উদ্দীপক হয়, আর S1 যদি স্বাভাবিক উদ্দীপক হয় অর্থাৎ ঘন্টার ধ্বনি হয়, ঘন্টার ধ্বনি যদি স্বাভাবিক উদ্দীপক হয় তাহলে স্বাভাবিক প্রতিক্রিয়া কি হবে, সোজা হিসাব, স্বাভাবিক প্রতিক্রিয়া কি হবে, সজাগ হওয়া। R1 সজাগ, সজাগ হওয়া। তাহলে স্বাভাবিক উদ্দীপক কি করলো, স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটলো। এটা অনুবর্তন মানে প্রাচীন অনুবর্তন হলো না, কিন্তু অনুবর্তন কখন হবে। আবার আরেকটা দেখেন, S2 খাদ্য বস্তু, R2 কুকুরের লালাক্ষরণ, কুকুরের লালাক্ষরণ, হলো। এবার দেখো খাদ্যবস্তু, S2 খাদ্যবস্তু, এটাও স্বাভাবিক উদ্দীপক, আর লালাক্ষরণটা স্বাভাবিক প্রতিক্রিয়া। কখন আমার প্রাচীন অনুবর্তন কখন হবে, প্রাচীন অনুবর্তন যখন আমি এই ঘন্টার ধ্বনির মাধ্যমে লালাক্ষরণটা করব, তখন হবে কি প্রাচীন অনুবর্তন। দেখো আমি আরেকবার বলছি, ঘন্টার ধ্বনি সজাগ হওয়া, S1 হলো স্বাভাবিক উদ্দীপক, R2 হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। আবার S2 খাদ্যবস্তু, এটাও স্বাভাবিক উদ্দীপক, আবার কুকুরের লালাক্ষরণ খাদ্য দেখে, এটাও স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু কখন হবে অনুবর্তন, প্রাচীন অনুবর্তন কখন ঘটবে, যখন আমি ঘন্টার ধ্বনির মাধ্যমে লালাক্ষরণ করাবো, অর্থাৎ ঘন্টার ধ্বনির মাধ্যমে যখন লালাক্ষরণ হবে তখন হবে কি প্রাচীন। অর্থাৎ S1 R1, S2 R2, অর্থাৎ S কাকে 3 মারছে, S1 কাকে 3 মারছে, R2 কে। অর্থাৎ যখন এই যে
এই যে প্রক্রিয়াটা যখন ঘটবে তখন হবে প্রাচীন অনুবর্তন। তার আগে অবধি না, কিন্তু কখন এই নির্দিষ্ট উদ্দীপক ঘন্টার ধ্বনি নির্দিষ্ট কি করছে, নির্দিষ্ট কৃত্রিম উদ্দীপক, নির্দিষ্ট কৃত্রিম উদ্দীপক বা বিকল্প উদ্দীপক কি ঘটাচ্ছে, লালকরণ ঘটাচ্ছে, তখন সেটা হচ্ছে কি স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটেছে। নির্দিষ্ট কৃত্রিম উদ্দীপক যখন স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটেছে তখন সেটা হচ্ছে কি প্রাচীন অনুবর্তন। আমি কি বলেছিলাম, অনুবর্তন কাকে বলেছিলাম, বিকল্প উদ্দীপক বা কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক কি করবে প্রতিক্রিয়া ঘটাবে, তখন হচ্ছে অনুবর্তন। কিন্তু আমি প্রাচীন অনুবর্তন কখন বলবো, যখন নির্দিষ্ট কৃত্রিম উদ্দীপক, নির্দিষ্ট কথাটা নির্দিষ্ট বলতে হবে কিন্তু, নাহলে কিন্তু ভুল সংজ্ঞা। নির্দিষ্ট কৃত্রিম উদ্দীপক বা নির্দিষ্ট বিকল্প উদ্দীপক যখন নির্দিষ্ট প্রতিক্রিয়া ঘটাবে, কি কোন প্রতিক্রিয়া, স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাবে, তখন সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন। অর্থাৎ পুকুরের ঘন্টার প্যাভলভ কি করলো, প্রমাণ করলো, প্যাভলভ প্রমাণ করলো যে ঘন্টার ধ্বনিতে লালাকরণ হচ্ছে, ঘন্টার ধ্বনিতে যে লালাকরণটা হচ্ছে তখন সেটা হচ্ছে কি ঘন্টার ধ্বনিতে যখন লালাকরণ হচ্ছে তখন কিন্তু ওটা হচ্ছে তোমার প্রাচীন অনুবর্তন। সাংগঠনিক ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে কিন্তু আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হলো কি, এই আমি বলেছিলাম উদ্দীপক দুই ধরনের হয়, আবার প্রতিক্রিয়াও দুই ধরনের হয়। উদ্দীপক প্রতিক্রিয়া দুই ধরনের হয়, দুই ধরনের করা হয়। যেমন বলেছিলাম যে উদ্দীপক দুই ধরনের যে হয়, তার মধ্যে একটা হলো স্বাভাবিক উদ্দীপক, আর দুই নম্বর হলো কৃত্রিম উদ্দীপক বা বিকল্প উদ্দীপক। আর প্রতিক্রিয়া যে দুই ধরনের হয়, এটা স্বাভাবিক উদ্দীপক বা বিকল্প উদ্দীপক। আচ্ছা, এবার যেটা বলার আছে সেটা হলো যেমন ধরো বইয়ে আমরা যদি আমরা একটু লক্ষ্য করি, আমি যে তোমাদের ম্যাটেরিয়ালসটা পাঠিয়েছি ওখানে দেখবা লেখা আছে উদ্দীপককে দুটো ভাগ করেছে, একটা অনাবর্তিত উদ্দীপক, একটা অনুবর্তিত উদ্দীপক। একটা অনাবর্তিত উদ্দীপক, একটা অনুবর্তিত উদ্দীপক। একটা হলো এক নম্বর হলো অনাবর্তিত উদ্দীপক, আর দুই নম্বর হলো অনুবর্তিত উদ্দীপক। অনুবর্তিত উদ্দীপক, এই যে অনাবর্তিত উদ্দীপক আর অনুবর্তিত উদ্দীপক, ভাষাটা শুনতে কত কঠিন মনে হচ্ছে, যেটা আবার কি জিনিস। স্যার তো বললো এক দু ধরনের উদ্দীপক, একটা স্বাভাবিক উদ্দীপক, একটা কৃত্রিম উদ্দীপক। এটা আবার কি ভাবো, এর মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে, এই নামের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। কেমন ভাবে ভাবো জিনিসটা। অনুবর্তন কখন হয়, অনুবর্তন কখন হয়, ভালো করে খেয়াল করো। অনুবর্তন কখন হয়, অনুবর্তন কখন হয় আমি বলেছি বিকল্প উদ্দীপক বা কৃত্রিম উদ্দীপক যখন থাকে তখনই অনুবর্তন হয়। তার মানে অনুবর্তিত উদ্দীপক বলতে কোনটা উদ্দীপকের কথা বলছে, অনুবর্তিত উদ্দীপক বলতে আমাদের কিন্তু কৃত্রিম উদ্দীপকের কথাই বলছে। কি বলছে, কৃত্রিম উদ্দীপকের কথা। অনুবর্তিত উদ্দীপক, এই অনুবর্তিত অনুবর্তন কখন হয়, অনুবর্তন হয় বিকল্প বা কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে। তাহলে মানে অনুবর্তিত উদ্দীপক মানে কোন উদ্দীপকের কথা বলছে, কৃত্রিম উদ্দীপক, অর্থাৎ ঘন্টার ধ্বনি ম্যাটেরিয়ালসে আছে। তাহলে অনুবর্তিত উদ্দীপক কোনটা, ঘন্টার ধ্বনি। হ্যাঁ, আর অনাবর্তিত অনাবর্তিত উদ্দীপক, অনাবর্তিত উদ্দীপক, অনাবর্তিত মানে যেটা অনুবর্তন হচ্ছে না, যেটা অনুবর্তন হচ্ছে না, অনুবর্তন এখানে তো বলে দিয়েছে, অনুবর্তিত মানে কৃত্রিম। আর অনা বলতে যেটা অনুবর্তন হচ্ছে না, তার মানে কি খাদ্যবস্তু। যে লালাক্ষরণটা যখন খাদ্যবস্তু তুমি সামনে নিয়ে যাবে তখন লালাক্ষরণ অটোমেটিক হবে। তো খাদ্যবস্তু তো স্বাভাবিক উদ্দীপক, তার মানে অনাবর্তিত। খাদ্যবস্তু হলো অনাবর্তিত উদ্দীপক। তাহলে খাদ্যবস্তু হলো অনাবর্তিত উদ্দীপক। ক্লিয়ার? খাদ্যবস্তু হলো অনাবর্তিত মানে এখানে অনুবর্তন নেই, কারণ খাদ্যবস্তু তুমি প্রাণীর কুকুরের সামনে নিয়ে যাচ্ছ, সেই খাদ্য দেখে তার লালাক্ষরণ হচ্ছে। স্বাভাবিক জিনিস স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাচ্ছে, স্বাভাবিক উদ্দীপক স্বাভাবিক।
তার মানে কি এটা অনাবর্তিত। অনাবর্তিত মানে অনুবর্তন ঘটছে না, অর্থাৎ কি স্বাভাবিক উদ্দীপক। অনাবর্তিত উদ্দীপক অর্থাৎ স্বাভাবিক উদ্দীপক। আর অনুবর্তিত উদ্দীপক অর্থাৎ যেটা অনুবর্তন ঘটছে। অনুবর্তন ঘটেছে কোনটা? কৃত্রিম উদ্দীপক। কৃত্রিম উদ্দীপক এখানে কোনটি? কি খাবার না খাদ্যবস্তু না ঘণ্টাধ্বনি? তো আমরা সবাই জানি যে কুকুরের লালা খাওয়ানোর ক্ষেত্রে কৃত্রিম উদ্দীপক হলো ঘণ্টাধ্বনি। তাহলে অনুবর্তন হলো, অনুবর্তিত উদ্দীপক হলো কি ঘণ্টাধ্বনি। ক্লিয়ার? এবার যদি আমি আসি, প্রতিক্রিয়া আবার দু ধরনের হয়, একটা অনাবর্তিত প্রতিক্রিয়া আর একটা অনুবর্তিত প্রতিক্রিয়া। একটা হবে অনাবর্তিত প্রতিক্রিয়া, একটা হলো অনুবর্তিত প্রতিক্রিয়া। তাহলে প্রতিক্রিয়া এটাকে যদি আমরা দেখি, তাহলে এটাও দু ধরনের দেখবো আমরা। কি? অনাবর্তিত প্রতিক্রিয়া আর একটা হলো অনুবর্তিত প্রতিক্রিয়া। আচ্ছা, অনুবর্তিত প্রতিক্রিয়া কি হবে? যেটা অনুবর্তন হওয়ার পর হবে। তাহলে অনুবর্তন কি হবে? ঘণ্টার ধ্বনিতে অনুবর্তন কি হয়? ঘণ্টার ধ্বনিতে অনুবর্তন লালাক্ষরণ। অনুবর্তন হলে কি হবে? লালাক্ষরণ। লালাক্ষরণ ঘণ্টার ধ্বনিতে অনুবর্তন হলে কি হবে? লালাক্ষরণ হবে। অর্থাৎ অনুবর্তিত প্রতিক্রিয়া কি হবে? লালাক্ষরণ। আর অনাবর্তিত মানে যেটা স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাবে। তাহলে ঘণ্টার ধ্বনিতে স্বাভাবিক প্রতিক্রিয়া কি হয়? সজাগ হওয়া। তাহলে প্রতিক্রিয়া, তাহলে এখানে অনাবর্তিত মানে যেটা অনুবর্তন হচ্ছে না। তাহলে মানে ঘণ্টার ধ্বনি বললাম মানে ঘণ্টার ধ্বনি কুকুর কেন, যে কোনো একটা প্রাণীর কাছে নিয়ে গিয়ে ও সজাগ হবে। যে কারো কাছে তুমি নিয়ে যাও, যে ঘণ্টার ধ্বনি বাজাও, কুকুর হোক বিড়াল হোক, ফট করে সজাগ হয়ে হয়তো ভেঙে যাবে সেখান থেকে। তার মানে অনুবর্তন ঘটছে না। তার মানে কি? অনুবর্তন মানে অনুবর্তিত হচ্ছে না, অনাবর্তিত প্রতিক্রিয়া। তাহলে কি? সজাগ হওয়া। আর অনুবর্তিত প্রতিক্রিয়া কি? অনুবর্তিত প্রতিক্রিয়া যেটা অনুবর্তন হবে, অর্থাৎ লালা। ক্লিয়ার? তাহলে আমি ভালো করে বোঝো, অনুবর্তন যেটা ঘটছে সেটা, সেই প্রতিক্রিয়াটা কি হবে? ঘণ্টার ধ্বনিতে লালাক্ষরণ হচ্ছে, তার মানে কি অনুবর্তন ঘটছে ঘণ্টার ধ্বনিতে লালাক্ষরণ। লালাক্ষরণটা অনুবর্তিত প্রতিক্রিয়া। আর ঘণ্টার ধ্বনিতে যেটা অনুবর্তন হচ্ছে না, তাহলে কি হচ্ছে না? অনুবর্তন না হলে কি হবে? ঘণ্টার ধ্বনিতে সজাগ হবে। তাহলে সজাগটা কি হবে? অনুবর্তন হচ্ছে না, মানে অনাবর্তিত প্রতিক্রিয়া। তাহলে সজাগ হওয়াটা হলো অনাবর্তিত প্রতিক্রিয়া। ক্লিয়ার? তাহলে উদ্দীপকও দুই ধরনের হচ্ছে, একটা কৃত্রিম উদ্দীপক আর একটা স্বাভাবিক উদ্দীপক। আর কৃত্রিম উদ্দীপক, স্বাভাবিক উদ্দীপক। আর প্রতিক্রিয়াও দুই ধরনের হচ্ছে, কি? অনাবর্তিত প্রতিক্রিয়া, অনুবর্তিত প্রতিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই প্রাচীন অনুবর্তন, তাহলে দেখছো তো পরীক্ষাটা কিন্তু এখানে সবচেয়ে বড় জিনিস না। পরীক্ষাটা আমি গল্পের আকারে যে কেউ একবার পরীক্ষা পড়লে মনে থেকে যাবে। পরীক্ষাটা এখানে বড় ব্যাপার না, পরীক্ষার মধ্যে যে জিনিসগুলো ঢুকে আছে সেগুলো কিন্তু বোঝার ব্যাপার রয়েছে। এবার আমাদের রয়েছে প্রাচীন অনুবর্তনের শর্তাবলী। প্রাচীন অনুবর্তন ঘটাতে গেলে কি কি শর্ত প্রয়োজন? দেখো, প্রাচীন অনুবর্তনের যে শর্তাবলী রয়েছে, তোমরা নিজেরা চিন্তা করো। যদি তোমাকে প্রাচীন অনুবর্তন ঘটাতে হয়, তাহলে কি কি শর্ত তুমি করবে? কি কি শর্ত তোমাকে মেনে চলতে হবে? প্রথমে খেয়াল করো, পরীক্ষাটা ভাবো, পরীক্ষার কথাটা ভাবো, মাথায় প্রেশার দাও, ব্রেনে প্রেশার দাও, পরীক্ষার কথাটা ভাবো যে ওখানে তুমি কি কি শর্ত দেখতে পাচ্ছ। প্রথম শর্ত, যদি তুমি কৃত্রিম উদ্দীপক দিয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে চাও, তাহলে আমি বারবার করে বলেছি ঘণ্টার ধ্বনির রেস থাকতে থাকতেই তোমাকে খাদ্যবস্তু দিতে হবে। তাহলে প্রথম শর্ত কি? প্রথম শর্তই হলো যে তুমি যে কৃত্রিম উদ্দীপকটাকে ব্যবহার করবে, সেই কৃত্রিম উদ্দীপকের প্রভাব থাকতে থাকতেই তোমাকে স্বাভাবিক উদ্দীপক দিতে হবে, তবেই কিন্তু কৃত্রিম উদ্দীপকের প্রতিক্রিয়াটা আসবে। ঘণ্টার ধ্বনির ধরো ঘণ্টার ধ্বনি বাজালে, এখন বাজালে,
আধ ঘন্টা পরে গিয়ে তুমি খাবারটা দিচ্ছ, তাহলে কুকুরের কোনোদিনই কুকুরের ঘন্টার ধ্বনিতে লালাক্ষণ হবে কি? হবে না। আমি কি বলেছি, ঘন্টার ধ্বনির রেস থাকতে ঘন্টার ধ্বনিটা বাজালে আর তার যে আওয়াজের রেস থাকতে তোমাকে খাবারটা দিতে হবে। তবে কিন্তু কয়েকদিন এরকম তার সঙ্গে কুকুরের সঙ্গে ঘটালে বা এই পরীক্ষাটা কুকুরের সঙ্গে করলে কয়েকদিন পর কিন্তু তার ঘন্টার ধ্বনিতে লালাক্ষণ হবে। তাহলে কি হচ্ছে, প্রথম শর্ত হলো স্বাভাবিক উদ্দীপকের পূর্বে অনুবর্তিত উদ্দীপককে তোমাকে আনতে হবে। এবার আবার বলছি, স্বাভাবিক উদ্দীপকের পূর্বে বলতে স্বাভাবিক উদ্দীপক কি? খাদ্যবস্তু স্বাভাবিক উদ্দীপক, কুকুরের সামনে নিয়ে যাবে, লালাক্ষণ হয়ে যাবে। কিন্তু তার পূর্বেই তোমাকে অনুবর্তিত উদ্দীপক কি? ওই বিকল্প উদ্দীপক, কৃত্রিম উদ্দীপক, অর্থাৎ ঘন্টার ধ্বনি। অর্থাৎ ঘন্টার ধ্বনি রেস থাকতে থাকতেই তোমাকে কি করতে হবে? ঘন্টার ধ্বনির রেস থাকতে থাকতেই তোমাকে কিন্তু এই ঘন্টার ধ্বনির রেস থাকতে থাকতেই সাইডে গিয়ে কথা বল না রে। ঘন্টার ধ্বনির রেস থাকতে থাকে তোমাকে কিন্তু কি করতে হবে? তোমাকে স্বাভাবিক উদ্দীপকটা তোমাকে আনতে হবে। অর্থাৎ ঘন্টার ধ্বনি কৃত্রিম উদ্দীপকের রেস থাকতে থাকতে কৃত্রিম উদ্দীপকটা প্রভাব থাকতে থাকতে তোমাকে কি করতে হবে? স্বাভাবিক উদ্দীপক আনতে হবে। তাহলে তুমি পরবর্তীতে কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে তুমি স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে পারবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এটা প্রথম শর্ত। তাহলে কি প্রথম শর্ত হলো কি? স্বাভাবিক উদ্দীপকের পূর্বে তোমাকে অনুবর্তিত উদ্দীপক আনতে হবে। নেক্সট হলো কি? অনুবর্তিত উদ্দীপক অধিক শক্তিশালী হতে হবে। ভাবো, এখানে কিন্তু একটা জিনিস ভুল আছে। তোমাদের ওই ম্যাটেরিয়ালসে দেবে বলেছে যে অনুবর্তিত উদ্দীপক অধিক শক্তিশালী হতে হবে। অনুবর্তিত না, স্বাভাবিক উদ্দীপক, অনাবর্তিত উদ্দীপকটা অধিক শক্তিশালী হতে হবে। এখানে একটু ম্যাটেরিয়ালসে ভুল আছে। যাই হোক, এখানে হবে কি? অনাবর্তিত উদ্দীপকটা। কেন? দেখো, তুমি কি করছো? স্বাভাবিক উদ্দীপকের পূর্বে কি নিয়ে আসছো? অনুবর্তিত উদ্দীপক অর্থাৎ কৃত্রিম উদ্দীপক। তাহলে তুমি একটা সাধারণভাবে ভাবো তো, কুকুর যে লালাক্ষণ হচ্ছে সেটা কিসের কারণে? ঘন্টার ধ্বনির জন্য না খাদ্যের জন্য? অবশ্যই খাদ্যের জন্য। তাহলে শক্তিশালী কোনটা হতে হবে? কোনটা হলো তোমার কৃত্রিম আর কোনটা হলো স্বাভাবিক উদ্দীপক? তুমি জানো যে খাদ্যবস্তু স্বাভাবিক উদ্দীপক আর কৃত্রিম হলো ঘন্টার ধ্বনি। তাহলে শক্তিশালী কোনটা হতে হবে? স্বাভাবিক উদ্দীপকটা শক্তিশালী হতে হবে, অর্থাৎ খাদ্যবস্তুটা শক্তিশালী হতে হবে। তা স্বাভাবিক উদ্দীপক শক্তিশালী হওয়া মানে কি? অনাবর্তিত উদ্দীপকটা শক্তিশালী। কার থেকে অনাবর্তিত উদ্দীপক শক্তিশালী? কৃত্রিম উদ্দীপকের থেকে। কৃত্রিম উদ্দীপক মানে অনুবর্তিত উদ্দীপকের থেকে বেশি শক্তিশালী। কথাটা বোঝো আগে, যে তোমার একদম সহজ ভাষায় যদি বলা যায়, তাহলে কি? কৃত্রিম উদ্দীপকের চাইতে কৃত্রিম উদ্দীপকের থেকে স্বাভাবিক উদ্দীপক অধিক শক্তিশালী হতে হবে। কারণ আসল বিষয়টা তো স্বাভাবিক উদ্দীপক থেকেই তো, কারণেই তো কুকুরের লালাক্ষণটা হচ্ছে। সেই জন্য কি হতে হবে? স্বাভাবিক উদ্দীপককে অধিক শক্তিশালী হতে হবে কৃত্রিম উদ্দীপকের চাইতে। অর্থাৎ স্বাভাবিক উদ্দীপক মানে কি? অনাবর্তিত না অনুবর্তিত? অবশ্যই অনাবর্তিত উদ্দীপক। অনাবর্তিত উদ্দীপক কার থেকে বেশি শক্তিশালী হবে? কৃত্রিম উদ্দীপকের চাইতে, অর্থাৎ অনুবর্তিত উদ্দীপকের চাইতে। ক্লিয়ার? নেক্সট হলো কি? উদ্দীপক দুটি একই ক্রমে উপস্থাপন করতে হবে। অর্থাৎ অনুবর্তিত উদ্দীপক এবং স্বাভাবিক উদ্দীপককে কয়েকদিন একই সঙ্গে উপস্থাপন করতে হবে। কয়েকদিন ধরো একই সঙ্গে, কৃত্রিম উদ্দীপক ঘন্টার ধ্বনি বাজালে তার রেস থাকতেই তোমাকে স্বাভাবিক উদ্দীপকটা অর্থাৎ খাদ্যবস্তুটা তার সামনে নিয়ে আসতে হবে। এটা কয়েকদিন পর্যায়ক্রমে ঘটাতে হবে। তবে কিন্তু তোমার একটা সময় গিয়ে কৃত্রিম উদ্দীপকে বা বিকল্প উদ্দীপকে তোমার স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটবে। ক্লিয়ার? নেক্সট হলো কি?
নেক্সট হলো পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে এই যে ঘটনাটা বারবার ঘটাতে হবে, কুকুর যেন উপলব্ধি হয় যে ঘন্টার ধ্বনি বাজলো মানে আমার খাবার আসবে, এটা যেন তার মাইন্ডে সেট হয়ে যায়, তবেই ঘন্টার ধ্বনি বাজলেই তার লালা খাওয়ানো শুরু হয়ে যাবে, খাদ্যবস্তু আসুক আর না আসুক। তার প্রমাণ হিসেবে দেখো প্যাভলভ কি করলেন, কয়েকদিন কি করলেন তিনি, ঘন্টার ধ্বনি যখন ঘন্টার ধ্বনি দিলেই কুকুরের লালা খাওয়ানো হচ্ছে, অর্থাৎ প্রাচীন অনুবর্তন ঘটে যাচ্ছে। এবার প্যাভলভ কি করলেন, একদিন ঘন্টার ধ্বনি দিলেন কিন্তু কুকুরকে খাবার দিলেন, ঘন্টার ধ্বনি পড়ার সঙ্গে সঙ্গে তার লালা খাওয়ানো হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় দিনেও তিনি সেম কাজটাই করলেন, ঘন্টার ধ্বনি দিলেন, লালা খাওয়ানো হলো, কিন্তু খাবারটা কিন্তু কুকুরের কাছে পৌঁছালো। এবার প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এরকম করতে করতে কিন্তু কুকুরের লালা খাওয়ানো আস্তে আস্তে কি হবে, লালা খাওয়ানো হওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই যে লালা খরণ হওয়াটা যে আস্তে আস্তে কমে যাবে, হ্রাস পেয়ে যাবে, এটাকে বলছে অপানুবর্তন। এটাকে বলছে অপানুবর্তন। ক্লিয়ার? এই যে মানে ঘন্টার ধ্বনি দিচ্ছ, ঘন্টার ধ্বনি দিচ্ছ কিন্তু খাবার আর তুমি দিচ্ছ না, তখন কি হবে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন এরকম হতে থাকলে কি হবে, তার লালা খনন হওয়াটা আস্তে 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 হ্রাস পেয়ে যাবে। হ্রাস পেতে পেতে একটা সময় কি হবে, লালা খননটা বন্ধ হয়ে যাবে। এই যে হ্রাস পেয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে, হ্রাস পেতে পেতে একটা সময় বন্ধ, এটাকে বলছে অপরিবর্তন। এটাকে যদি তোমাকে আবার ফেরাতে হয় তাহলে কি করতে হবে, আবার তোমাকে ওই ঘন্টার ধ্বনি দিতে হবে, আর তার রেস্ট থাকতে থাকতেই, তাহলে এই প্রক্রিয়াটা তুমি যদি মাঝে মধ্যে করো, যে ঘন্টার ধ্বনি দিচ্ছ, তার রেস্ট থাকতে থাকতে তুমি খাবারটা দিচ্ছ, তাহলে কিন্তু আবার ঘন্টা, আবার তার কিন্তু ওই আচরণটা ফিরে আসবে, অর্থাৎ এটা হবে পুনঃসংযোজন। এটা হবে পুনঃসংযোজন। তাহলে অপানুবর্তন কিভাবে হলো আর পুনঃসংযোজন কি হলো, বোঝা গেল? অপানুবর্তন কখন হবে? অপরিবর্তন তখনই হবে যখন অপরিবর্তন তখনই হবে যখন তুমি ঘন্টার ধ্বনি দেবে, ঘন্টার ধ্বনি দেবে কিন্তু খাদ্যবস্তু তুমি দেবে না, তখন আস্তে আস্তে কি হবে, অনুবর্তন হ্রাস পেতে থাকবে। এটাকে বলছে অপানুবর্তন। অর্থাৎ এখানে কিছু উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ, সেই সংযোগটা আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। কথা বুঝতে হলো তো? ভাবো জিনিসটা, যখন উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগটা আস্তে আস্তে শিথিল হচ্ছে বা হ্রাস পেয়ে যাচ্ছে, তখন সেটাকে বলছে অপরিবর্তন। আর কখন এটা সংযোগটা শিথিল হবে বা হ্রাস পাবে, যখন কি হবে, ঘন্টার ধ্বনি দেবে কিন্তু খাদ্যবস্তু তুমি দিচ্ছ না, অর্থাৎ কৃত্রিম উদ্দীপকের সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্দীপকটা তুমি প্লেস করছো না, তখন কি হবে, তখন তার স্বাভাবিক প্রতিক্রিয়া আস্তে আস্তে হ্রাস পেতে হবে। অর্থাৎ কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যে স্বাভাবিক প্রতিক্রিয়ার একটা সংযোগ সাধন হয়েছিল, অর্থাৎ ঘন্টার ধ্বনি দিলেই কুকুরের লালা খাওয়ানো হচ্ছিল, সেইটা যখন আস্তে আস্তে কি হবে, মানে ঘন্টার ধ্বনি দিচ্ছ, খাবার দিচ্ছ না, কথাটা ভাবো, ঘন্টার ধ্বনি দিচ্ছ, খাবার দিচ্ছ না, তখন আস্তে আস্তে ব্যাপারটা কি হবে, কুকুরের লালা খাওয়ানোটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকতে থাকতে একটা সময় বন্ধ হয়ে যাবে। এই যে আস্তে আস্তে কি হলো, কৃত্রিম উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক প্রতিক্রিয়ার সংযোগ যখন আস্তে আস্তে শিথিল হতে থাকলো, তখন সেটাকে বলছে অপরিবর্তন। কিন্তু এই অপরিবর্তন থেকে আবার অনুবর্তনে ফিরে আসতে গেলে তোমাকে কি করতে হবে, আবার ওই স্বাভাবিক উদ্দীপক, সেই স্বাভাবিক উদ্দীপক কি করতে হবে, কৃত্রিম উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক উদ্দীপকটাকে আনতে হবে। অর্থাৎ কৃত্রিম উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক উদ্দীপক যখন তুমি নিয়ে আসবে, কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যখন স্বাভাবিক উদ্দীপকটাকে আবার নিয়ে আসবে, পুনরায় আবার আগের মতো নিয়ে আসবে, তখন কিন্তু আবার তার পূর্বের আচরণটা ফিরে আসবে, অর্থাৎ পুনঃসংযোজন ঘটবে। তাহলে অপরিবর্তন কি জিনিস আমরা জানলাম, পুনঃসংযোজন কি জিনিস আমরা জানলাম, কথাটা বোঝা গেল।
আমরা কিন্তু অনেক কিছু এই পরীক্ষাটা পাভলভের যে কুকুরের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা মূল ব্যাপার না। পরীক্ষা থেকে আমরা কি কি জানতে পারলাম? অনুবর্তন কি, প্রাচীন অনুবর্তন কি, উদ্দীপক কি, প্রতিক্রিয়া কি, স্বাভাবিক উদ্দীপক কি, কৃত্রিম উদ্দীপক কি, স্বাভাবিক প্রতিক্রিয়া কি, কৃত্রিম প্রতিক্রিয়া কি, আবার এই কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে যে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটিয়ে যে অনুবর্তন হলো, সেই অনুবর্তন আবার কোনটা প্রাচীন অনুবর্তন, যখন নির্দিষ্ট উদ্দীপক, নির্দিষ্ট একটা উদ্দীপক নির্দিষ্ট প্রতিক্রিয়া তখন সেটা প্রাচীন অনুবর্তন হলো, এটা জানতে বললাম। তারপরে কি জানলাম? অপনুবর্তনও হতে পারে। কিভাবে অপনুবর্তন? অনুবর্তনের হ্রাস পাওয়াকেই বলা হচ্ছে অপনুবর্তন। অনুবর্তন হ্রাস কখন পাবে? যখন কি হবে? কৃত্রিম উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক প্রক্রিয়ার সংযোগ আস্তে আস্তে শিথিল হবে। অর্থাৎ অনুবর্তনের হ্রাস পাওয়া হচ্ছে অপনুবর্তন, এক কথায় বলতে গেলে। অর্থাৎ কৃত্রিম উদ্দীপকের সঙ্গে কি হবে? কৃত্রিম উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক প্রতিক্রিয়ার যে সংযোগ শিথিল হবে, তখন সেটা হচ্ছে অপনুবর্তন। কখন হবে? ওই যে তুমি ঘন্টা ধ্বনি দিচ্ছ, খাদ্য দিচ্ছ না, তখন কি হবে? অটোমেটিক স্বাভাবিক যে প্রতিক্রিয়া সেটা ঘটবে না, তখন সেটা অপনুবর্তন। কিন্তু ওটাকে অনুবর্তনে আবার কখন তুমি ফিরিয়ে নিয়ে আসতে হবে? পুনঃসংযোজনের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কি পুনঃসংযোজনের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে হবে? এটাই পুনঃসংযোজনের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে হবে যে তুমি কি করলে, আবার ওই প্রক্রিয়াটা কয়েকদিন চালাবে। আবার তুমি ঘন্টা ধ্বনি দিচ্ছ, তার সঙ্গে তার রেস থাকতে খাদ্যবস্তু দিচ্ছ। প্রক্রিয়াটা যখনই চালাবে তখন আবার তার পূর্বের আচরণ ফিরে আসবে। অর্থাৎ ঘন্টা ধ্বনি দিলেই, অর্থাৎ কৃত্রিম উদ্দীপকের মধ্যে দিয়েই আবার তার স্বাভাবিক প্রতিক্রিয়া, অর্থাৎ ঘন্টা ধ্বনি দিলেই তার লালাক্ষরণ হতে শুরু করবে, আবার পুনঃসংযোজন ঘটে গেল। ক্লিয়ার? অসুবিধা আছে? বোঝা গেল? অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা একটা যদি তাৎপর্য বলি, পরে আমি তাৎপর্য আরো ডিটেলস আলোচনা করব। এখান থেকে আমি তাৎপর্য বলি, দেখো তোমাকে ধরো সাপোজ আমি একটা পড়া দিলাম, তোমরা কি করলে? পড়লে, পড়াটা পড়ে বুঝে ভালো করে তৈরি করে আমাকে দিলে। ঠিক আছে, আমি নিলাম। তারপরে দেখা গেল আমি তোমাদেরকে ওটা আর রিভাইজ করতে দিলাম না, বা তুমিও মাঝে মধ্যে রিভাইজ করলে না। দেখা গেল 1 মাস, 1.5 মাস, 2 মাস কেটে গেল, কিন্তু পড়াটা রিভাইজ হলো না। তাহলে বলো তো, যে পড়াটা তুমি তৈরি করেছিলে তার সাথে যে তোমার একটা সংযোগ স্থাপন হয়েছিল, সেই সংযোগটা কি হবে? আস্তে 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 শিথিল হবে। 2 মাস পরে পড়তে যখন যাচ্ছ, তখন মনে হচ্ছে আবার কিছু কিছু জিনিস মনে হচ্ছে নতুন লাগছে। কেন? ওই যে সম্পর্কটা তোমার, হ্যাঁ, দীর্ঘদিন ধরে সম্পর্ক, সেই যে নোট বা সেই যে লেসন, যে লেসনটা আমি তোমাকে বুঝিয়েছিলাম, যে লেসনটা আমি তোমাকে পড়িয়েছিলাম, সেই লেসনটার সঙ্গে তোমার কিন্তু দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল না। আর সম্পর্ক না থাকার কারণে তোমার কিন্তু আস্তে আস্তে তুমি সেটা ভুলতে শুরু করেছো। তাহলে এখান থেকে কি আমরা বুঝতে পারছি? এখানে একটা অতি গুরুত্বপূর্ণ তাৎপর্য, যে মাঝে মধ্যে যে কোনো বিষয়, সে তোমার লেসন হোক, সে তোমার হাতের কাজ হোক, বা যে কোনো জিনিসই হোক, সেটা মাঝে মধ্যে অনুশীলন করতে হয়। যদি অনুশীলন করি তাহলে আমাদের সেটা ঠিক থাকবে, আর যদি আমরা সেটা অনুশীলন না করি তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা ভুলে যাবে। বোঝা গেল? যে কোনো জিনিস, ড্রাইভিং, তুমি ধরো ড্রাইভিং করছো, সে আজকে ড্রাইভিং করলে আর 6 মাস পরে যে ড্রাইভিং করছো, তাহলে কি হবে? যে প্রতিদিন ড্রাইভিং করে বা মাঝে মধ্যে ড্রাইভিং করে, তার সঙ্গে তোমার কি পার্থক্য থাকবে না? থাকবে না? অবশ্যই থাকবে। বুঝতে পারছো? বোঝা গেছে? তাহলে যাই হোক, আজকে কিন্তু আমরা এতটাই, আজকে এই পুনঃসংযোজন অবধি আমাদের ক্লাস থাকলো এডুকেশন। আবার এরপরে নেক্সট পার্ট নিই।